প্রশ্ন লেখা আছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে 14 জনে 6 দিনে কাজটি করতে পারবে? আচ্ছা, সময় দেখো, এখানে ব্যাপারটা যে প্রশ্নটা করেছে এটা কিভাবে করা যেতে পারে। আমরা একটু লিখি। প্রথম ডাটাটা বের করতে হবে কত ঘন্টা পরিশ্রম করে। তাহলে আমরা এভাবে লিখি, 10 জন লোক 7 দিনে করতে পারে একটি কাজ দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। আশা করি এটা বুঝেছো। জি স্যার। আচ্ছা, এখন আমাদেরকে লোক সংখ্যা কি বলেছে, বেড়েছে, তাই না? দেখো তো, লোক সংখ্যা বলেছে কতদিন? 14 জন। 14 হ্যাঁ 14 জন। আচ্ছা, লোক সংখ্যা বাড়লে পরিশ্রম কি কম করতে হবে না বেশি করতে হবে? কম করতে হবে। তাহলে আমরা লোক সংখ্যা লিখি, সুতরাং আগে লিখি 1 জন লোক, সেটা আগে বের করি। 7 দিনে করতে পারে একটি কাজ দৈনিক। অবশ্যই 1 জন লোকের ঘন্টা বেশি লাগবে, হ্যাঁ। তাহলে 10 গুণ 6 ঘন্টা পরিশ্রম করে। এবার হচ্ছে এখানে যদি 14 জন লোক হয় তাহলে অবশ্যই এটা 10 ভাগ 6 হইতো না? আমাদের সময় কম লাগবে। এতটুকু বুঝেছো? কিন্তু আমাদের শুধু 14 দিন বলে নাই, দেখো তো আবার কি বলেছে, 6 দিনে শেষ করতে হবে। হ্যাঁ তাহলে 14 জন লোক সেই কাজটা একদিনে শেষ করতে চাইলে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। অর্থাৎ 10 গুণ 6 গুণ 7/14। এখন সেই জিনিসটাই যদি আমাদের 6 দিনে শেষ করতে হয় তাহলে সময় কি হবে? কম লাগবে। কম লাগবে। তাহলে 6 গুণ 7 14 গুণ 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে খেয়াল করো, 6-এর সাথে 6 কাটা, 7 দিয়ে 14কে কাটলে 2, 2 দিয়ে করলে কত আসবে? 5। 5। তাহলে আমাদের ফলাফল কত? 5 ঘন্টা পরিশ্রম করে। আনসার দেখো তো বইয়ে। হ্যাঁ স্যার 5 ঘন্টা। বুঝতে পেরেছো এই বিষয়টা? হুম। আচ্ছা, স্যার 16 বলো। স্যার এই ম্যাথটা একটু প্রথম থেকে আরেকবার বুঝালে ভালো হতো। অবশ্যই খেয়াল করো। শুনের দিকটা কিছু। আচ্ছা দেখো, 10 জন লোক 7 দিনে করতে পারে, এটা ছিল প্রথম ডাটা, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। কিন্তু আমি দিনটাকে প্রথমে ঠিক রেখেছি, লোক সংখ্যা কমিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই পরিশ্রম বেশি করতে হবে, এই জন্য এখানে গুণ হয়েছে। হুম। এরপরে লোক সংখ্যা আবার বাড়িয়ে দিয়েছি, দেখো তখন পরিশ্রম কম করতে হবে। এবার লোক সংখ্যা ঠিক রেখে আমি দিন কমিয়ে দিয়েছি, তাহলেও পরিশ্রম বেশি করতে হবে, এই জন্য গুণ। আবার দিন সংখ্যা বাড়িয়ে দিয়েছে, তাহলে পরিশ্রম কম করতে হবে, তাই এখানে ভাগ। হয়েছে ভাগ। বুঝতে পেরেছো? হুম। ওকে, এবার হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো তো। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? আচ্ছা, মিতা করতে পারে 10 দিনে, রিতা করতে পারে 15 দিনে, তাহলে কার কাজের দক্ষতা বেশি? মিতার। মিতার। তাহলে সে কাজ করতে পারে বেশি। হুম। ওকে, তাহলে আমরা লিখতে পারবো যে মিতা 10 দিনে করতে পারে কাজের
সম্পূর্ণ অংশ বা 1, মানে এককে বলা হয় কাজের সম্পূর্ণ অংশ। সুতরাং মিতা একদিনে কতটুকু করতে পারবে? একদিনে 10 গুণ 1। ওমা, 1/10। স্যার এখানে 1/10 হইলো কেন? তুমি 10 দিন ধরে ধরো 10 কেজি ভাত খেতে পারো, একদিনে কি 10 কেজি ভাত খেতে পারবা? না। তাহলে কি করতে হবে? কম ও হবে। 1/, হ্যাঁ। ঠিক আছে, এর পরের ঘটনা কি বলেছে? আবার রিতা 15 দিনে করতে পারে কাজের সম্পূর্ণ অংশ বা 1। সুতরাং রিতা একদিনে করতে পারে কাজের 1/15 15। অংশ। এখন বলো তো, বলেছে দুইজন মিলে কাজটা যদি করে কতদিন সময় লাগবে? তাড়াতাড়ি হবে নাকি বেশি হবে? তাড়াতাড়ি হবে। তাহলে মিতা ও রিতা একত্রে একদিনে করতে পারে কতটুকু? যদি কি যোগ হবে স্যার? অবশ্যই। হুম। মনে করো মাঠের এক পাশ থেকে ও একদিনে কাজ করলো, ও মাঠের ওপাশ থেকেও কাজ করলো, তাহলে কাজটাকে দুজনে একসাথে হবে না? হুম। এটা হয়ে গেল অংশ। দেখি কতটুকু কাজ করলো, তাহলে লসাগু করি আমরা। 3+2, এর মানে হচ্ছে 5/30 অংশ। আরও যদি আমরা বলি কতটুকু কাজ করলো, তাহলে 1/6। অর্থাৎ কাজের এত অংশ কাজ ওরা দুজনে মিলে করলো। এখন আমাদের কাছে প্রশ্ন কি করেছে? কতদিন সময় লাগে? দেখো, হুম। তাহলে আমরা লিখব 1/6 অংশ কাজ করতে সময় লাগে কয়দিন? 1/6 একদিন। সুতরাং এক স্যার বা একদিন, ও হ্যাঁ হ্যাঁ, একদিন, ঠিক আছে। ওই যে দেখো উপরেই তো আমরা লিখে রেখেছি একদিন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, একত্রে কাজ করতে পারে। ওকে, এক বা সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 1 - 1/6। হ্যাঁ। আচ্ছা, 1/6 কাজটা কি ছোট না? আর 1 তো বড়, তাহলে হ্যাঁ, এটা সময় বেশি লাগবে। 1 × 6/1 দিন, তাহলে কয়দিন সময় লাগবে? 6 দিন। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এটা হচ্ছে আনসার আমাদের। আশা করি ক্লিয়ার। জি স্যার। ধরি বাসে যাত্রী গিয়েছিল x জন, তাহলে বাসে সিট সংখ্যা কত বলো তো? সিট সংখ্যা 5700। ভালো করে দেখো, আগে আমি যেটা লিখেছি সেটা দেখো। বাসে যাত্রী গিয়েছিল একজন, কিন্তু 5 জন তো যায় নাই, তাহলে 5টা সিট ফাঁকা। সুতরাং সিট সংখ্যা কি হবে? ও x+5। 5টি। তাহলে এবার দেখো তো, x+5 জন যাত্রী গেলে মাথা পিছু ভাড়া কত হবে? যোগ 3 হবে না স্যার? দেখো তো বুঝেছো কিনা এটা? স্যার এখানে যোগ 3 হবে না? এখনো না, আমরা তো কি বের করছি? যাত্রী। জাস্ট মাথা পিছু ভাড়া, কম বা বেশি সেটা পরে করব আমরা।
বুঝতে পেরেছ? হুম। এবারে যখন আমাদের এক্স জন যাত্রী গিয়েছিল তখন মাথা পিছু ভাড়া কত? এটা কি বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন বলো তো আমাকে, এই দুটোর মধ্যে বড় কোনটা বেশি টাকা? x+5। এই টাকাটা বড়। না না না, এটা না, এক্স। ইয়েস, তাহলে আমাদের ওই যে 3 টাকা বেড়েছে ওটা ব্যালেন্স করতে হবে কার সাথে? এক্স এর সাথে। এক্স তো বড় অলরেডি। ও তাহলে x+5 এর সাথে। এক্স প্লাস ফাইভের সাথে, অর্থাৎ এইখানে আমাদের 3 টাকা যোগ করলে এর সমান হবে। বুঝতে পেরেছো? জি স্যার। এবার লসাগু এবার করো, দেখবে এবারে মিলে যাবে। তাহলে এক্স প্লাস ফাইভ 5700 থ্রাইস এক্স প্লাস 15 5700 এক্স, তাহলে করলে আসবে থ্রাইস এক্স স্কোয়ার 5700 এক্স প্লাস 15 এক্স সমান 5700 এক্স প্লাস 5700 গুণ 5, বা 3x স্কোয়ার প্লাস 15x 5700 এক্স মাইনাস 5700 এক্স মাইনাস, এটা করে কত আসে দেখো তো, গুণ করে। স্যার 5700, এটা কাটা যাবে না? এটা কাটা যাবে, কিন্তু আমি তো কাটাকাটি এখনো করি নাই, যে সাজিয়ে লেখা আগে, কাটাকাটিটা পরে করি। বললাম কত আসে ফলাফল, গুণ করে বলো। 28500 নাকি দেখো তো। এক মিনিট। এখন হচ্ছে আমাদের এই পোর্শন আর এই পোর্শন কাটা যাবে, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, এবার আমরা হচ্ছে সেই লসাগুটা করব বা উৎপাদকে বিশ্লেষণ। 3x স্কোয়ার 15x 28500, আশা করি এবার আর এটা কি ঝামেলা করবে না। 3 কমন নেওয়া লাগবে? অবশ্যই কমন নিয়ে নাও, তাহলে ছোট হয়ে যাবে হিসেবটা। হুম। তাহলে 3 8 চোখ 3 নং 27, 3 5 15 শূন্য। হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 9500 শূন্য। করে দেখো তো কত আসে। 1 হ্যাঁ, 5। 95 আর 100। এবার মিলেছে না রেজাল্টে? হ্যাঁ, 95 আর -100। তার মানে আমরা করব এক্স স্কোয়ার 95 জন। 100x 95x 95 শূন্য শূন্য। তাহলে এখান থেকে আমরা x কমন নিয়ে নিব, তাহলে x প্লাস 100 95 কমন নিব, x প্লাস 100 সমান 0, বা x প্লাস 100 x মাইনাস 95 সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আর x=-100। তাহলে এখান থেকে পাবো x সমান -100। এটা কি আমরা মানে নিতে পারবো? জি স্যার। এটা কি আমরা নিতে পারবো -100? না, কেন? কারণ মাইনাস তো গ্রহণযোগ্য নয়, মাইনাস তো হইতেই পারে না। কেন গ্রহণযোগ্য নয় সেটা বলে। কারণ ধনাত্মক পূর্ণ আচ্ছা, সংখ্যা এক্স কে হচ্ছে কি ধরে নিয়েছিলে তুমি? এক্স যাত্রী। যাত্রী সংখ্যা কোনোদিন আবার ঋণাত্মক হয় নাকি? না। এই কারণে এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন কি ছিল, যাত্রী গিয়েছিল না যাত্রী সংখ্যা? যাত্রী গিয়েছিল। তাহলে আমরা তো ধরেছি 95 কে, তাই না? সুতরাং বাসে
যাত্রী গিয়েছিল তো 95 জন। 95 জন। আর যদি প্রশ্ন এটা করতো বাসের সিট সংখ্যা কয়টি, তাহলে কত হতো? তাহলে 100 জন। 100 জন, কারণ 95 প্লাস এক্স, বুঝতে পেরেছো? হুম। যদি বলতো মাথা পিছু যাত্রী ভাড়া কত ছিল, তাহলে কি করতাম? তাহলে 5700-কে হ্যাঁ, এটা দিয়ে ভাগ করতাম। ভাগ করলে ফলাফল পেয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রশ্ন বুঝে আনসার করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো তো 18 নম্বর কি বলেছে। একজন মাঝি স্রোতার প্রতিকূলে পি ঘন্টায় কিউ কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে এই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ বের করতে। আচ্ছা, প্রতিকূল আর অনুকূল মানে কি বলো তো? জানি না। মনে করো নদীর স্রোত এইদিকে যাচ্ছে, ডান তুমি দিকে না বাম দিকে স্যার? যেদিকেই হোক, এখন তুমি এদিকে সাঁতার কাটতেছো, বলো তো সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। এটাকে বলা হয় অনুকূল। আমার কথা কি বুঝতে পেরেছো? না মানে আচ্ছা, এরপরটা দেখি। মনে করো স্রোত এদিকে যাচ্ছে, তুমি এদিকে সাঁতার কাটতেছো, সহজ হবে না কঠিন হবে? দুই থেকে একই দিকে গেলে। দেখো তো, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? না স্যার। স্ক্রিন আসতেছে না? না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছি এবার। আচ্ছা দেখো, এদিকে সাঁতার দিচ্ছ, দেখো এই যে সাঁতার দিচ্ছ, এদিকে স্রোত যাচ্ছে, এটা কঠিন না সহজ? স্যার কঠিন হবে। মনে করো তুমি দৌড়াচ্ছ, পেছন থেকে তোমাকে কেউ ধাক্কাচ্ছে, এটা সহজ মানে তোমার শক্তি বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। আবার এদিকে স্রোত যাচ্ছে, তুমি উল্টো দিকে সাঁতার কাটতেছো, মনে করো তুমি দৌড়াতে চাচ্ছ, কেউ তোমাকে কোমর বেঁধে রেখেছে, হুম। মানে টেনে ধরে রাখছে, এটা কঠিন না সোজা? কঠিন। এই জন্য এটাকে বলা হয় প্রতিকূল। বলে না প্রতিকূল আবহাওয়া, শুনেছো এটা? হ্যাঁ আবহাওয়ার স্যার শুনছি। আবহাওয়া সংবাদে বলে যে প্রতিকূল আবহাওয়া, এর মানে কি? যে ঝড়টা আসছে এটা আমাদের জন্য ক্ষতির কারণ। আর যখন বলে অনুকূল আবহাওয়া, এর মানে কি? প্রচণ্ড গরম, এখন বৃষ্টি হলে ভালো হবে, এই জন্য বলা হয় অনুকূল আবহাওয়া। বিষয়টা বুঝতে পেরেছ? হুম। তাহলে স্রোতের দিকে গেলে অনুকূল, স্রোতের বিপরীতে গেলে হয় বলা হয় কি? প্রতিকূল। প্রতিকূল। আচ্ছা, যখন আমি স্রোতের সাথে সাঁতার কাটবো, তখন স্রোতও আমাকে হেল্প করবে, আবার আমি হাত পা ছড়ায় নিজেকে হেল্প করবো, রাইট? হুম। দুইটা হেল্প পাবো। আবার স্রোতের উল্টো দিকে যদি সাঁতার কাটি, স্রোত আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাবে, আমি হাত দিয়ে সাঁতরিয়ে সামনে যাব, অবশ্যই কষ্ট বেশি হবে। হ্যাঁ। এখন বলো তো, সাঁতারের বেগ যদি কম হয়, স্রোতের বেগ যদি বেশি হয়, সে কি আগাতে পারবে? প্রতিকূলে হলে তো আগাতে পারবো না। না, প্রতিকূলে হলে আগাতে পারবো। বুঝে নাও, মনে করো স্রোত তোমাকে ধাক্কাচ্ছে 10 কিলোমিটার বেগে, আর তুমি হ্যাঁ। সাঁতরাচ্ছ 5 কিলোমিটার বেগে প্রতিকূলে, তুমি কি 1 ইঞ্চিও আগাতে পারবে না? স্রোত তোমাকে ধাক্কায় নিয়ে ওপরে চলে যাবে। হুম। বলো। আমাকে ধাক্কা নিয়ে পরে চলে যাবো। ইয়েস। কিন্তু স্রোত যদি এমন হয় যে 5 কিলোমিটারে ধাক্কাচ্ছে, আর তুমি সাঁতার কাটতেছো 10 কিলোমিটারে, তাহলে তুমি কি আসতে পারবে না? হ্যাঁ পারবো। অর্থাৎ তুমি যদি টায়ার্ড হয়ে যাও, তোমার বেগ যদি কমে যায়, তাহলে স্রোতের প্রতিকূলে তুমি সাঁতরাতে পারবে না। আশা করি বিষয়টা বুঝেছো। হ্যাঁ স্যার বুঝছি। তার মানে স্রোতের প্রতিকূলে যদি তোমাকে সাঁতার কেটে নদী পাড়ি দিতে হয়, স্রোতের বেগ বেশি হতে হবে না তোমার নিজের সাঁতারের বেগ বেশি হতে হবে? সাঁতারের বেগ বেশি। ভেরি গুড। প্রতিকূলে। প্রতিকূলে, রাইট। এবার দেখো আমাদের প্রশ্ন কি বলেছে। একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, আবার স্রোতের অনুকূলে ওই পথ যেতে কিউ ঘন্টা সময় লাগে। আচ্ছা বলো তো, এখানে পি বড় হবে না কিউ বড় হবে?
কিউ বড় হবে। অনুকূলে বেশি সময় লাগে না প্রতিকূলে বেশি সময় লাগে? ও, প্রতিকূলে বেশি সময় লাগবে। তাহলে পি বড় নাকি কিউ বড়? পি বড় হবে। বুঝতে পেরেছো এই ঘটনাটা? হুম হুম। আমাদেরকে বলেছে দাঁড়ের বেগ। আচ্ছা, নৌকার বেগ যদি বেশি না হতো, প্রতিকূলে কখনো নৌকা আগাতে পারতো? নৌকার বেগ না, মানে নৌকার বেগ বেশি হওয়া লাগবে বেশি প্রতিকূলে হওয়া লাগবে। ভেরি গুড, এই তো বুঝতে পারছো। তাহলে আমরা লিখি, ধরি দাঁড়ের বেগ। আসলে দাঁড়ের বেগ দিয়ে কি বোঝানো হচ্ছে? নৌকার বেগ। ধরে নিলাম, ধরো এটা হচ্ছে ইউ, কিলোমিটার পার ঘন্টা। কেন কিলোমিটার ধরলাম বলো তো? এখানে দেখো নৌকার প্রশ্নে দেয়া আছে পি ঘন্টায় ডি কিলোমিটার, বুঝতে পেরেছো? কারণ বেগের ইয়া হচ্ছে এমএস ইনভার্স ওয়ান, এই জন্য। এই জন্য না, প্রশ্ন দেখো লেখা আছে পি ঘন্টা ডি কিলোমিটার, হ্যাঁ। এই কারণে। ওকে। আর স্রোতের বেগ কত ধরতে পারি? ভি কিলোমিটার ঘন্টা। এখন বলো তো, ইউ বড় নাকি বি বড়? কে বড়? ইউ বড়। কারণ ইউ বড় না হলে তো প্রতিকূলে নড়তেই পারবে না, অবশ্যই ইউ বড়। ভেরি গুড, এই তো বুঝেছো। এখন আমাকে বলেছে মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় এতটুকু যেতে পারে। তাহলে আমরা যদি লিখি স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, বেগ কত হবে বলো তো? দুইটা বেগ কাজ করবে না একসাথে? হ্যাঁ। এখন তাহলে আমরা যদি লিখি স্রোতের ইউ যোগ ভি। অনুকূলে, প্রতিকূলে না, আগে বলো অনুকূলে বেগ কত হবে? অনুকূলে অনুকূলে। মানে বেগ তোমাকে সাহায্য করছে, তাহলে কি হবে? আচ্ছা, ইউ যোগ ভি। মানে তুমি নিজে সাঁতরাচ্ছ, আবার স্রোত তোমাকে ধাক্কাচ্ছে। আবার স্রোতের প্রতিকূলে কি হবে? ইউ মাইনাস ভি। ভি মাইনাস ইউ হবে না? ইউ মাইনাস ইউ হবে। এটা তুমি বলো, ভি মাইনাস ইউ হবে না ইউ মাইনাস ভি হবে? ইউ মাইনাস ভি হবে। ইউ মাইনাস ভি, কারণ বড় না হলে কোনোদিন সামনে আগাতে পারবে না নৌকা। আচ্ছা। ভেরি গুড। এখন এটা কি বেগ পেলাম, আমাদের এখানে সময় দেয়া আছে কত দেখো তো? পি ঘন্টা। আবার অনুকূল দেয়া আছে কয় ঘন্টা? কিউ ঘন্টা। তাহলে বলো তো, কিউ ঘন্টায় ইউ প্লাস বি বেগে কতটুক যেতে পারবে? স্যার 2 ঘন্টা যে কই থেকে আসলো? তুই না, আমি কিউ লিখেছি। ও আচ্ছা, কিউ। এটা ধরো কিউ। কিউ ঘন্টায় এত বেগে অতিক্রান্ত দূরত্ব কত? ঠিকান্ত দূরত্ব পি। বেগ ইন্টু সময়, তার মানে কত? দূরত্ব কিভাবে বের করে? বেগ ইন্টু সময় না? হ্যাঁ। ইউ প্লাস বি বেগ আছে, সময় আছে কিউ, এটা সমান। আবার পি ঘন্টায় ইউ মাইনাস বি বেগে, কারণ যে বলছে না প্রতিকূলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? ইউ মাইনাস ভি ইন্টু পি। আচ্ছা, এখন দেখো প্রতিকূলে পি ঘন্টায় যেতে পারে কত কিলোমিটার বলছে? প্রতিকূলে ডি কিলোমিটার, তাই না? হ্যাঁ ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে, আচ্ছা, আমাদের প্রতিকূলের বেগ কোনটা, কিউ এরটা না পি এরটা? প্রতিকূলে বেগ পি এরটা। তাহলে আমরা কি লিখতে পারি ইউ মাইনাস ভি গুণ পি সমান আসলে ডি, লেখা যায়? হুম। এখান থেকে যদি লিখি ইউ মাইনাস ভি ডি বাই পি লেখা যাবে। হ্যাঁ। আর দ্বিতীয় থেকে কি লেখা যাবে?
ইউ দ্বিতীয় প্লাস ভি, এই দূরত্বটাই তো ফিরে আসছে, তাই না? ডিটা কেন স্যার? দেখো তো লাইনটা কি বলেছিল, ওই একই দূরত্ব ফিরে আসে না, দেখো তো, স্রোতের অনুকূলে ওই পথ হ্যাঁ যেতে, হ্যাঁ, ওই পথ যেতে, হ্যাঁ। মানে ডি যেতে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? ইকুয়াল ডি বাই কিউ। এটা হচ্ছে কত? 2। আমাকে কি বের করতে হবে বলো তো? স্রোতের বেগ আর নৌকার বেগ। মানে ইউ আর ভি। তাহলে আমরা কি করব প্রথমে? যোগ বা বিয়োগ, হ্যাঁ যোগ। 1 + 2 করে পাই, একের সাথে 2 যোগ করলে কি পাবো? ইউ পাবো। যোগ করলে এটা কাটা পড়বে, জি কাটা। তাহলে ফলাফল কি হবে? 2u ইকুয়াল ডি বাই পি প্লাস ডি বাই কিউ। আমরা করি, তাহলে কত আসছে বললাম? 2u 2u ইকুয়াল ডি বাই পি ডি প্লাস বাই ডি পি বাই কিউ। ডি বাই কিউ। আচ্ছা, ইউ সমান কি লেখা যাবে? হাফ লেখা যায়। হাফ দিয়ে যদি আমি স্যার ডি, আগে প্রথমে হচ্ছে ডি আর কি, মানে যে ডি বাই পি প্লাস ডি বাই কিউ এটা লসাগু করে তারপর তো ওই পাশে নিয়ে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, তবে লসাগু না করাই ভালো, কারণ তুমি এভাবেই তো রেখে দিবা, কোনো কাটাকাটি কোনো কিছু করার দরকার নাই। ও বুঝতে পেরেছ? হ্যাঁ, ইউ পেয়ে গেছে, এখন ভি পাওয়ার উপায় কি? বিয়োগ করতে হবে। তাহলে আমরা করি 2 বিয়োগ 1 করে পাই, তাহলে ইউ প্লাস ভিটা উপরে যাবে, ডি বাই কিউ, ইউ মাইনাস ভি ডি বাই পি। তাহলে বিয়োগ করলে চিহ্ন কি করতে হবে? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে। 2v ইকুয়াল এটা হবে 2v ইকুয়াল ডি বাই কিউ মাইনাস মাইনাস ডি বাই পি। পি, তাহলে বা ভি সমান ডি বাই 2 1 বাই কিউ 1 বাই 1 বাই পি। দেখো তো আমাদের আনসারগুলো ঠিক আছে কিনা, আনসার মিলে দেখো তাহলে বুঝবে। আচ্ছা ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে, একটা চৌবাচ্চায় 2টা নল যুক্ত আছে। সাধারণত আমাদের বাড়ির পানির ট্যাঙ্কিতে খেয়াল করবা, একটা পাইপ উপরের দিকে লাগানো থাকে আর একটা পাইপ ট্যাঙ্কির নিচে লাগানো থাকে, খেয়াল করেছো এটা? হ্যাঁ হ্যাঁ। যেটা উপরে লাগানো থাকে সেটা দেখবা মোটর দিয়ে পানি আসে, আর যেটা নিচে লাগানো থাকে সেটা হচ্ছে ওটা দিয়ে আমাদের বাড়ির প্রত্যেকটা রুমে পানি যায়। ওকে স্যার। এটাকে বলা হয় চৌবাচ্চা, 4 কোণা পানির ট্যাঙ্কিকে বলা হয় চৌবাচ্চা। এখন যেটা দিয়ে পানি আসে আর যেটা দিয়ে পানি যায়, বলো তো কোনটায় পানির বেগ বেশি? বলো তো। স্যার পানি স্যার কোয়েশ্চনটা একটু আরেকবার আবার বলবেন? বলি, মনে করো পানির ট্যাঙ্কিতে 2টা পাইপ লাগানো থাকে, এখন হ্যাঁ। যেটা দিয়ে পানি আসে সেটার বেগ বেশি না যেটা দিয়ে পানি যায় সেটার বেগ বেশি? যেটাতে পানি আসে সেটার বেগ বেশি। ইয়েস, কারণ পানি যেটা আসে সেটা আমরা মোটর দিয়ে প্রেসার দিয়ে উপরে উঠাই, আর যেটা আমরা পানি ব্যবহার করি সেটা হচ্ছে কল ছাড়লে পানির প্রয়োজনে পানির প্রেসারে নামে, তাহলে ওটার স্পিড একটু কম হয়। এমতো অবস্থায় তাহলে আমাদের যে বিষয়টা বলেছে, চৌবাচ্চায় 2টা নল সংযুক্ত আছে, প্রথম নল দ্বারা এত মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা এত মিনিটে খালি হয়। তাহলে বলো তো সময় কার বেশি লাগে, T1 এর বেশি সময় লাগে না T2 এর বেশি সময় লাগে? T1 পূর্ণ হতে বেশি সময় লাগে না খালি হতে বেশি সময় লাগে? পূর্ণ হতে বেশি সময় লাগে। ভেবে বলো, কারণ মনে করো তুমি মোটর ছেড়ে দিছো, সারা বাড়ির মানুষ পানি ব্যবহার করছে, মোটর কি কোনো দিন টাঙ্কি ভরতো?
তো ভরবে যখন পানি অফ করবে, কল অফ করবে। মনে করো সবাই পানি ব্যবহার করছে হুম, একেবারে সারা দিন, তারপরে কি ট্যাঙ্কি ভরবে না খালি থাকবে? মাঝামাঝি থাকবে। না, ভরবে। কারণ হচ্ছে যেই পাইপ দিয়ে পানি দেয়া হচ্ছে সেটার প্রেসার বেশি, আর যেই পাইপ দিয়ে পানি নেওয়া হচ্ছে সেটার প্রেসার কম। তাহলে সময় বেশি লাগবে খালি হতে, কিন্তু ভরতে সময় লাগবে কি? সময় কম লাগবে। এবার প্রশ্নটা শেষে খেয়াল করো তো কি লেখা আছে। T2 তারপর লেস দেন T1 এটাকে লেস দেন, গ্রেটার দেন। ডান হাতের মতো দেখতে গ্রেটার দেন, আর বাম হাতের মতো যেটা দেখতে সেটা হচ্ছে লেস দেন। বুঝতে পেরেছো বিষয়টা? কি বুঝেছো কেন লেস দেন কেন গ্রেটার দেন? তুমি ডান হাতটার ভাঁজ করে দেখো, দেখবা ডান হাতের মতো কিনা এটা দেখতে। ডান হাতের মতো দেখো, কিভাবে স্যার? এটা তো তোমার ডান হাতের আঙ্গুল মনে করো এগুলো, তোমার কবজি এই পর্যন্ত, হ্যাঁ এরপরে তোমার হাতের সাথে ধরো তোমার এটা দেখতে কি এরকম না? এই যে T2 হ্যাঁ এরকম না দেখতে? হ্যাঁ এটার নাম গ্রেটার দেন। বুঝতে পেরেছ? আর যেটা বাম হাতের মতো দেখতে, ধরো বাম হাতকে আমরা লেফট হ্যান্ড বলি না, হ্যাঁ এই জন্য এটার নাম হচ্ছে লেস দেন। বুঝছি বুঝছি। বুঝতে পেরেছ? হ্যাঁ এগুলো যাতে আর ভুল না হয়, কারণ তুমি যদি ভুল পড়ো অবশ্যই ভুল লিখবা, এটা মনে রাখবা। ওকে। আচ্ছা, তাহলে T2 কে কি বলে দিয়েছে বলো তো? T2 বড় আর বড়। T1 ছোট। তার মানে T2 হচ্ছে খালি হয় আর T1 হচ্ছে পূর্ণ হয়। তাহলে তো দেখো তো সময় কার বেশি লাগবে বলে দিল, T2, মানে যে খালি হয় তার বেশি সময় লাগবে। হ্যাঁ এখন বলছে নল দুইটি একত্রে যদি খুলে দেই, অর্থাৎ পানি পূর্ণ হবে আবার পানি খালি হবে, এই অবস্থায় কতক্ষণ পর পানির ট্যাঙ্কিটি পূর্ণ হবে বলো তো? পূর্ণ হবে না তো, অবশ্যই যদি হবে, দুইটাই একসাথে খুলে দেই। অবশ্যই হবে, হবে। অবশ্যই হবে। মা, ও মা, আচ্ছা খেয়াল করো, আমাদেরকে বলে দিছে T2 সময়টা বেশি। দেখি আমরা শুরু করি ব্যাপারটা কি ঘটে। আমরা যদি লিখি প্রথম নল দ্বারা T1 সময়, এখানে ঘন্টা মিনিট বলেছে, হচ্ছে T1 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচ্চা বা 1। এটা কি বুঝেছো? হ্যাঁ সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 অংশ। আচ্ছা, এবার দ্বিতীয় নল দ্বারা কি হয়? খালির ঘটনা ঘটে। দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে সময় খালি হয়। পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি হয়। বা 1 মিনিটে পূর্ণ স্যার চৌবাচ্চা। খালি হয় বা এক কেন এখানে? একটা পানির ট্যাঙ্কি পূর্ণ হওয়া মানে 100%, 100%কে আমরা 1 দিয়ে লিখি। বুঝতে পেরেছ? হ্যাঁ কিন্তু খালি হয় এখানে কেন? কারণ যখন খালি হয়ে যাবে, সম্পূর্ণ খালি মানে 100% খালি, ও ভরলেও আচ্ছা। সম্পূর্ণ, খালি হলেও সম্পূর্ণ। বুঝতে পেরেছ অংশ? আচ্ছা, এখন বলো তো 1/T1 বড় নাকি 1/T2 বড়? 1/T2 বড়। আচ্ছা, 1/T2 বড়। আমরা চিন্তা করি T1 হচ্ছে ধরো 10 আর T2 হচ্ছে 20, এটাকে ধরতে পারি আমরা? হ্যাঁ পারি। কেন?
আমাদেরকে প্রশ্নে বলে দিছিল T2 কি? বড়। বড়। ভেরি গুড। এখন 1 কে 10 ভাগ করলে কি বড় হয় নাকি 1 কে 20 ভাগ করলে বড় হয়? 1 কে 10 ভাগ করলে বড় হয়। তাহলে এটা যদি বড় হয়, এই যে তাহলে এটা হবে পূর্ণ, এক। আর এটা হয় খালি। আচ্ছা, যে বড় সেখান থেকে যদি কম বিয়োগ করি, কিছু পড়ে থাকবে নাকি সব বাদ হয়ে যাবে? বুঝিনি, যেটা বড় মনে করো 6 থেকে 4 বিয়োগ করলাম, কিছু থাকে নাকি থাকে না? থাকে, 2 থাকে। 2 থাকে। তাহলে এই যে পানি পূর্ণ হচ্ছে আর এটা যে খালি হচ্ছে, পানি কিছু থাকবে নাকি সব খালি হয়ে যাচ্ছে? কিছু থাকবে, মানে 1/10 থাকবে। আচ্ছা, মানে এই যে থাকতে 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 অল্প অল্প করে জমতে 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 পানি কি হবে? ফুল পূর্ণ হবে। ফুল পূর্ণ হবে। এই তো বুঝতে পারছো। তার মানে যদি মোটরের স্পিড থাকে, অবশ্যই সে পানির ট্যাঙ্কি কি করবে? ফিল আপ করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আমরা এবার লিখে ফেলি যে জায়গাটায়, যে সুতরাং 2টি নল একসাথে খুলে দিলে পানি পূর্ণ হয়। 1/T1 হচ্ছে পানি পূর্ণ করে, আর 1/T2 কি করে? 1/2 খালি করে। খালি করে। এই হ্যাঁ। দুটো মিলে এতটুকু থেকে যায়। সেটা কতটুকু? আমরা যে লসাগু করি, T2 মাইনাস T1 অংশ, এতটুকু পানি 1 মিনিটে পড়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি T2 মাইনাস T1 বাই কয় মিনিটে হচ্ছে? অংশ পূর্ণ হতে সময় লাগে কয় মিনিট বলো তো? 1 মিনিট। কারণ হিসেবটা 1 মিনিটের। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগে T2 T1 T1 T2 মিনিট। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে T1 T2 T2 T1 মিনিট। এটাই আনসার। বইয়ের প্রশ্ন খুলে দেখো, এবার এটাই দেয়া আছে।